বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাবে? হ্যাঁ, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। বলছিলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড, দ্বিতীয় সর্বোচ্চ নেতা মাওলানা মুফতি ফয়জুল করিমের কথা। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন খালেদ মহিউদ্দিনের সাথে তার ইউটিউব চ্যানেলে। অনেকেই সম্প্রতি খালেদ মহিউদ্দিনের কাছে সাক্ষাৎকার দেওয়াটাকে খুব জাতে উঠা মনে করে। আসলে এটি জাস্ট একটি ইউটিউব চ্যানেল। এখানে আওয়ামী লীগ ছাড়া যদি অন্য কেউ যায়, তাকে সাধারণত হেস্তনেস্ত করার চেষ্টা করা হয়। আমরা সাক্ষাৎকারটি খেয়াল করলে দেখব শায়েখে চরমনাই ভালোই লড়েছেন খালেদ মহিউদ্দিনের সাথে, কিন্তু মাঝখানে মোটামুটি চরমনের হুজুরকে খেলে দিয়েছে খালেদ মহিউদ্দিন, কিন্তু আবার কাটিয়ে উঠেছেন তিনি শেষ পর্যায়ে এসে। তাকে একটি প্রশ্ন করে মূলত তাকে বিব্রত করা হয়নি, সারা দেশকে বিব্রত করে দিয়েছে। খালেদ মহিউদ্দিন জানেন বাংলাদেশ বিরোধী প্রচারণার একটি অংশ। ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করে সেই টিমের সদস্য। এ কারণেই সে সাধারণত বাংলাদেশের আওয়ামী বিরোধী যেসব বক্তা রয়েছেন তাদের থেকে এই বক্তব্যটি বের করে নয় বিভিন্নভাবে। এই জিনিসটি হাসনাত আবদুল্লাহ এর আগে ধরে ফেলেছে। আপনি আমার মুখ দিয়ে কি বের করতে চাইছেন? খালেদ মহিউদ্দিন বলেছিল আমি কিছু বের করতে চাইছি না। ঠিক খালেদ মহিউদ্দিন এইভাবে মুখ থেকে বের করে নেয়। এখন শায়েখে চরমনাই সেকেন্ড ইন কমান্ড ফয়জুল করিমের মুখ থেকে বের করে নিয়েছে বাংলাদেশ আফগানিস্তান হবে। আপনি দেখতে পাবেন 1 মাস হোক, 15 দিন হোক, অথবা 45 দিন হোক, কিছুদিন পরেই ভারতের কোনো পত্রিকায় এই জিনিসটি বেরোবে যে জামায়াতের সাথে জোটবদ্ধ ডক্টর ইউনূসের প্রধান শক্তিদের একজন শায়েখে চরমনাই বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান, এই মর্মে নিউজ হবে। জিনিসটি খেয়াল রাখবেন। সেটা আনন্দবাজার পত্রিকা হোক, ইন্ডিয়া টুডে হোক, অথবা পূর্ব কলকাতা হোক, সব কিছুতেই এই জিনিসটি যে কোনো সময় আসতে পারে বলে আমি মনে করি। আসুন আমরা জেনে নিই সেখানে কি কি প্রশ্ন করা হয়েছে শায়েখে চরমনাইকে। প্রথমত, জামায়াতের তীব্র বিরোধিতা করেন আপনারা, তারপর আবার জামায়াতের সাথে জোট করছেন কীভাবে? এটা কি মন থেকে করেন নাকি বাইরে থেকে করেন? তখন তিনি বলেছিলেন যে না, এটা আমি মন থেকেই বিরোধিতা করি। এখনও জামাতের আমি যে বিরোধিতা করতাম এখনও সেখান থেকে আমি সরে আসিনি, কিন্তু বৃহত্তর স্বার্থে কোনো এক জায়গায় আমরা তাদের সাথে জোট করেছি। যেভাবে আমেরিকা নিজের শত্রু মনে করে ইরানকে, ইরান আমেরিকাকে শত্রু মনে করে, তারপরেও কোনো এক জায়গার কোনো এক কারণে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে আমাদের ব্যাপারটা সেরকম। সুন্দর উত্তর দিয়েছেন তিনি। এবং বলা হয়েছে আপনার পেশা কি, আয়ের উৎস কি? দেখেন, এটা কিন্তু একটা অভদ্র প্রশ্ন। তিনি কি বোঝাতে চেয়েছেন? এটা বেয়াদবি প্রশ্ন বলে আমি মনে করি। শায়েখে চরমনাইয়ের সাথে না, সারা বাংলাদেশের সাথে এটা বেয়াদবি করা হয়েছে। হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা আপনার অনুসন্ধান করেন। হ্যাঁ, এই কারণে সে এক সময় জুতা খাবে সেই প্রশ্ন। যাই হোক, শায়েখে চরমনাই চমৎকারভাবে এটার উত্তর দিয়েছেন। সেও এটার উত্তর পেয়েছে। সে বিএনপির কাতারে ফেলতে চেয়েছিল শায়েখে চরমনাইকে। কোন ইসলাম আমরা মানব? শায়েখে চরমনাইকে প্রশ্ন করা হয়েছে। যেমন এই দেশে তো আপনাদের একটা আছে, কাওমি অঙ্গনের একটা ইসলাম আছে, জামায়াতের টাইপের একটা ইসলাম আছে। মনে হয় যেন খালেদ মহিউদ্দিন ইসলাম মানার জন্য, পালন করার জন্য মুখিয়ে আছে। তাহলে তার এই প্রশ্ন করার উদ্দেশ্য কি, যে কোন ইসলামটা আমরা মানব? হ্যাঁ, মনে হয় যেন সে ইসলাম খুব মানবে, মুখিয়ে আছে, যে কোনো একটা পাইলে, সঠিকটা পাইলে সে মানা শুরু করে দিবে। তখন শায়েখে চরমনাই বলছে এটা আপনার বিবেক দিয়ে আপনি পড়াশোনা করবেন। আর আমার কথা হলো, বেটা খালেদ মহিউদ্দিন, তুমি যে সাংবাদিকতা যে একটু জানো, কিভাবে জানো? পড়াশোনা করেই জানো। কোনটা ভারতপন্থী গেলে তোমার স্বার্থের জন্য ভালো হবে? প্রথম আলো ভারতপন্থী সাংবাদিকতা করলে তোমার জন্য ভালো হবে, নাকি ওই বাংলাদেশপন্থী জার্নালিজম করলে তোমার জন্য ভালো হবে? এটা তো তুমি বুঝতে পারছো, তোমার স্বার্থটা বুঝতে পারছো, সেভাবেই বুঝে নিবা যে কোন ইসলামটা তোমার জন্য ভালো হবে। এরপরে আপনি হাসিনার সুবিধাভোগী, এটা বলা হয়েছে তাকে। আমি খুব নিরপেক্ষভাবে কথা বলতে চাই। শায়েখে চরমনাইয়ের দোষ ত্রুটি ঢাকার জন্য মিথ্যা কথা বলবো না, খালেদ মহিউদ্দিনের দোষ ত্রুটি ঢাকার জন্য মিথ্যা কথা বলবো না। এই কথাটার সাথে আমি প্রায় একমত, আমি মিলে যাই। শায়েখে চরমনাইয়ের একটা লোকও আহত হয় নাই, নিহত হয় নাই, শহীদ হয় নাই। হ্যাঁ, তো এই কারণে আমি এই জিনিসটা, উনি বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে শেখ হাসিনাকে শক্তিশালী করেছেন হাতকে, এই জিনিসটা তিনি ভালোই উত্তর দিয়েছেন। তবে আমি এই জিনিসটাকে এখন প্রশ্ন না করলেও পারত খালেদ মহিউদ্দিন, তবে এই জিনিসটা সঠিক আমি বলে মনে করি। এরপরে শেখ পরিবার প্রচুর প্রশংসা করেছেন আমাদের এই শায়েখে চরমনাই। অতীতে আমরা দেখেছি শেখ মুজিব ইরাক থেকে এসেছে, হাসিনা তার মেয়ে
তার হাতেও যেন গণতন্ত্র এগিয়ে যায়, ইসলাম বিরোধী কোনো কাজ যেন তার মাধ্যমে না হয়। এই ধরনের অনেক বক্তৃতা বিবৃতি শায়েখে সেকেন্ড চরমোনাই দিয়েছিলেন, এটা আমরা দেখেছি। এবং আর প্রশ্ন করেছিল বিএনপি কেন দাওয়াত পায় নাই। তখন তিনি বলেছেন আমরা পিআর নিয়ে আসলে দাবি দাওয়া তুলেছি, মূলত পিআর ভিত্তিক নির্বাচন হওয়ার জন্য। বিএনপি এটার সাথে একমত না, এই কারণে বিএনপি আসে নাই বা দাওয়াত দেওয়া হয়নি। সহজ সরল। পিআরটা কি? পিআরটা হলো অংশগ্রহণমূলক পার্সেন্টেজ, যার যত পার্সেন্ট ভোট তার তত পার্সেন্ট আসন হবে। এখন এটা হলো পিআরের মূল থিম। কিন্তু এর মধ্যে পিআর নিয়ে পৃথিবীর 191টি বা 90টি দেশে পিআর পদ্ধতি রয়েছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে জার্মানে একরকম পিআর, ফ্রান্সে একরকম পিআর রয়েছে। এরপর দেখেন বিএনপির বিরোধী কেন, আপনারা বিএনপির এত বিরোধী কেন, তাকে প্রশ্ন করা হয়েছে। তখন বলা হয়েছে আসলে বিএনপি তো কম অপরাধ করেনি, আওয়ামী লীগের মতোই তারাও চাঁদা তোলে, তারাও জবরদখল করে, এগুলো বলেই শায়েখে চরমোনাই এই কথার উত্তর দিয়েছিলেন। এরপরে পিআর নিয়ে আবারও এই শায়েখে চরমোনাইকে বিভ্রান্ত করে দিয়েছে মোটামুটি খালেদ মহিউদ্দিন, দারুণ মানে মোটামুটি বিপাকে ফেলে দিয়েছে শায়েখে চরমোনাই। এর পিআর তো একটা রিসার্চের বিষয়, পিআরের ডাটা ইনফরমেশনগুলো সাধারণত একটা রিসার্চ থাকে, গবেষণা থাকে। সেখান থেকে আপনি কোন টাইপের পিআরে যাবেন। পিআরের অনেক উচ্চকক্ষ পিআর হবে, নিম্নকক্ষ সরাসরি অংশগ্রহণমূলক হবে, এরকম হইতে পারে। আবার নিম্নকক্ষ পিআর পদ্ধতি হইতে পারে, উচ্চপক্ষ সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হতে পারে। পিআরের সবচেয়ে সুবিধা কি জানেন? ধরেন একটা দলের 5% ভোট আছে, তারা কিন্তু একটা আসন পায় না, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আপনি যখন এই আসন পিআর ভিত্তিক আসন ভাগ করেন, সে 5টা আসন পাবে, 5% তার ভোট আছে। এটা একটা পিআরের সুবিধা, সবার অংশগ্রহণ থাকে। আবার অনেক অসুবিধাও আছে। তো শায়েখে চরমোনাই এটা মানে ক্লিয়ার করতে পারেননি, হয়তো সম্ভবত ওইভাবে স্টাডি করেননি, এটা দরকার ছিল। এরপরে তাকে শেষে প্রশ্ন করা হয়েছে আপনারা কি বাংলাদেশকে শরিয়া আইন করবেন কিনা। উনি বলছেন হ্যাঁ করব। এর বলছে আপনারা কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান। উনি বলছেন হ্যাঁ বানাবো। এই প্রশ্নটি করে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু উনি আরও কৌশলে এই উত্তরটি দিতে পারতেন। এই প্রশ্নটি খালেদ মহিউদ্দিন মূলত অনৈক্যের ভিত্তিকে করে। যেমন আপনি খালেদ মহিউদ্দিন শায়েখে চরমোনাইকে প্রশ্ন করেছে, আপনি চরমোনাইকে বলেছে, জামায়াতকে বলেছেন বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এই 3 মিলে হলো শিবির। এরপরে বলছে যে জামাত যেখানে লাগবে তাই ধ্বংস হবে। কাও আলিয়াতে লাগছে ধ্বংস হয়েছে, কাউমিতে লাগছে ধ্বংস হবে, ভবিষ্যতে যেখানে লাগবে সেখানে ধ্বংস হবে। জামাত খারাপ জিনিস। কিন্তু এই যে মতিয়া চৌধুরী আওয়ামী লীগের, সে যে আওয়ামী লীগে যোগ দিছে, মতিয়া চৌধুরীর অনেক সাক্ষাৎকার নিয়েছে খালেদ মহিউদ্দিন। মতিয়া চৌধুরীকে কখনো কি প্রশ্ন করেছে যে মতিয়া চৌধুরী আপনি তো বলেছেন শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন, সেই মতামত থেকে এখন সরে এসেছেন কিনা, ক্ষমা চেয়েছেন কিনা? এই প্রশ্ন কি কোনোদিন করেছে? করেন। আওয়ামী লীগের মধ্যে সে অনৈক্য সৃষ্টি করতে চায় না, আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর মধ্যে খালেদ মহিউদ্দিন অনৈক্য সৃষ্টি করতে চায়, এটা কিন্তু স্পষ্ট, আপনি বুঝতে পারবেন। কারণ আওয়ামী লীগ বিরোধী যে শক্তিগুলো, অর্থাৎ দেশপ্রেমী শক্তিগুলো, ভারতপন্থী না, তাদেরকে পেলে খালেদ মহিউদ্দিন অনৈক্যের বীজবন মানে ফাটল ধরাতে চায়। এই প্রশ্নগুলো করে কিন্তু ফাটল তৈরি করে। এরপর দেখেন নারীদের জন্য আলাদা কোনো নারী নীতি থাকবে কিনা, সংবিধান পরিবর্তন করবেন কিনা, এই প্রশ্নটার উত্তর সময়ের অভাবে কিনা জানি না, বা অমনোযোগিতার কারণে কিনা তিনি স্পষ্টভাবে সঠিকভাবে উত্তরটি দিতে পারেনি। এই কারণে সাক্ষাৎকারটা প্রথম অবস্থায় যেভাবে প্রাণবন্ত ছিল, শেষ পর্যায়ে এসে সেভাবে প্রাণবন্ত ছিল না। তবে এই সাংবাদিক যেই জিনিসটি ভালোভাবে তুলে ধরেছেন, সে নিজেকে আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছেন এবং আমাদেরকে সেটা পরিষ্কার করেছেন যে সে আসলে কী চায়। সে একটি অনৈক্য ভিত্তিক প্রশ্ন করেছে, বিভেদমূলক প্রশ্ন করেছে, সেটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে। খালেদ মহিউদ্দিন হয় শোধরাক, নয়তো সে তার শাস্তি পায়। শায়েখে চরমোনাই শোধরাক, আল্লাহ তাকে বুঝ দেয়, আর নয়তো তাদের ক্ষতি থেকে আমাদেরকে বাঁচাক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।